আর হচ্ছে আমি এখন আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে, সাথে আছে আমার ফ্রেন্ড জিসান হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে ব্র্যাকে, এবং কি হচ্ছে থার্ড ইয়ার। তো জিসান হচ্ছে আজকে ব্র্যাকটা পুরোটা ঘুরে দেখানো ট্রাই করবে, তো যতটুকু পারি। তো আমরা এখন যাচ্ছি মূলত ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট করবো কোথায়? আমরা এখন ক্যাফেটেরিয়া যাবো, ওখানে ব্রেকফাস্ট করবো। আছি ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়ায়, সাথে যেমনটা বললাম আমার ফ্রেন্ড জিসান। তো আমরা হচ্ছে সকালে নাস্তা করতেছি, আর আমি যেটা নিলাম এখানে এটা স্যান্ডউইচ, বাট এটা হচ্ছে ক্লাব স্যান্ডউইচ বলতেছে, সাথে একটা কফি আছে। আর জিসান হচ্ছে শুধু কিসের জুস? পেঁপের জুস। তো আপনি যদি পিছনেটা দেখেন, পুরো ক্যাফেটেরিয়াটা অনেক সুন্দর এবং এটা মডার্ন একটা ক্যাফেটেরিয়া। আমরা জানি যে ব্র্যাকের এই নতুন ক্যাম্পাসটা কবে হয়েছে? লাস্ট ইয়ার 24-এর ফলে। সো এটা খুবই, আমরা জাস্ট শুরু করতেছি। আমরা একদম নিচ থেকে উঠে এসে জাস্ট ক্যাফেটেরিয়ায় বসলাম, এবং পুরো ক্যাম্পাসটা যতটুকু পারি, আমরা মনে হয় ছাদেও যাবো, এর পাশাপাশি যতটুকু দেখানোর জায়গা আছে সেগুলো দেখাবো। সো ওভারঅল ক্যাম্পাস হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি অন্যতম এবং সেরা। তো আমরা এটা জাস্ট আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমাদের ব্রেকফাস্ট করা ডান, এবং এখন আমরা একটু এটাকে কি বলবো জিসান, এই জায়গায় কোথায় আছি আমরা? এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়ার হচ্ছে ব্যাক সাইডে আছি। আচ্ছা, এবং আপনি যদি জাস্ট পিছনের পরিবেশটা দেখেন, মেরুল বাড্ডার এই পুরোটা দেখা যায় এখান থেকে। হ্যাঁ, আচ্ছা। আর যেটা মূল কথা, যে ব্র্যাকের যে ডিজাইনটা আমি যদি বলি, যেমন জিসান আমাকে যেমনটা বললো, যেটা হচ্ছে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান থেকে ডিজাইন করা আর্কিটেকচার আমাদের সিঙ্গাপুর। ওকে, আর এটার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এই ক্যাম্পাসে প্রায় 40% জায়গা হচ্ছে টোটালি ফাঁকা। যে আপনি যদি এই পাশটা দেখেন, একদম টোটালি ফাঁকা। আর এর বাইরেও আমরা দেখবো যে আর ক্যাম্পাসের বিল্ডিংগুলো কেমন। সব থেকে মূল কথা, এটা কয়টা ব্লক আছে এই ক্যাম্পাসের বা এই বিল্ডিংয়ের? টোটাল হচ্ছে 13 ব্লক। ওকে, আচ্ছা। সো এর মধ্যে হচ্ছে 4th and 5th ফ্লোর পর্যন্ত হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট গুলো থাকে। আচ্ছা, জিসান হচ্ছে সিএসসিতে। সিএসসি তোদের ডিপার্টমেন্ট কোন ফ্লোরে? সো আমাদের সিএসসি ডিপার্টমেন্ট হচ্ছে 4th ফ্লোরে, অ্যান্ড এটার সাথে আরও অনেকগুলো ডিপার্টমেন্টস আছে। ওকে, 5th ফ্লোরও আছে কিছু ডিপার্টমেন্টস। আচ্ছা, জিসানের কাছ থেকে আমি শুনবো যে তাদের ব্র্যাক ইউনিভার্সিটির লাইফ কেমন, বিশেষ করে তাদের একাডেমিক লাইফ কেমন, অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রেশার কেমন। তো সব কথাগুলো আমরা বলবো। আমরা যেমন জিসান আমাকে বললো যে ব্র্যাক ইউনিভার্সিটির ছাদ, যেটাকে বলবো একদম রুফটপ, এটা অসম্ভব সুন্দর একটা জায়গা, তো সেখানে যাব। তো মূল কথা যেটা, যে এই ব্র্যাক ইউনিভার্সিটির যে কনসেপ্টটা, সেটা আমি যদি দেখাই, যে টোটালটাই ম্যানগ্রোভ ফরেস্ট, অর্থাৎ আমাদের সুন্দরবনের যে একটা কনসেপ্ট, সেখান থেকে মেবি এটা রেডি করা আছে। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই মডার্ন আর্কিটেকচারের পিছনে একটা গ্রেট ফিলোসফি কাজ করে, যে আমরা হচ্ছে এটা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস করতেছি বেসিক্যালি। সো আমাদের ক্যাম্পাসে যদি দেখাই, তো এখানে প্রচুর গ্রিন আছে, অ্যান্ড এটা প্রচুর হচ্ছে এনার্জি সেভিংয়ের প্রতি ফোকাসড। আমরা যদি দেখি, এখানে অনেক বড় বড় ফ্যানসও আসলে দেওয়া আছে। তো এসব বড় বড় ফ্যানস এগুলো এবং হচ্ছে গ্রিন, এগুলো আসলে পুরোটাই আমাদেরকে হইতেছে অনেক বেশি এনার্জি সেভ করতে হেল্প করে। যদি আমরা এখানে এসি ইউজ করতাম, এটা আমাদের নিজেদের জন্য তার মানে এই করিডোর ওপেন স্পেসগুলোতে কোনো এসি নাই না, জাস্ট এই ওপেন এয়ার ফ্লো হয়, একদম পুরো ন্যাচারাল এয়ার ফ্লোটা পাই। সো ইটস গ্রেট ওয়েন ইউ আর ইন ক্যাম্পাস। এমন একটা ক্যাম্পাস যেখানে হচ্ছে আপনি ইউজুয়ালি প্রাইভেট ইনস্টিটিউটসের হচ্ছে একটা ব্যাপার দেখা যায় যে আমাদের জাস্ট কিছু বিল্ডিংসের মধ্যেই লিমিটেড থাকতে হয়। তো সেখানে হচ্ছে আপনি একটু ফ্রেশ মাইন্ড বা একটু যদি আপনার ফ্রেশ এয়ারের দরকার হয়, এবং অলরেডি আমরা এটা পাচ্ছি এখানে দাঁড়িয়ে। সো আপনি আমাদের ক্যাম্পাসের সব থেকে ভালো দিক হচ্ছে ইফ ইউ আর এনি ফ্লোর, আপনি হচ্ছে এরকম একটা সুন্দর ভিউ বলেন অথবা হচ্ছে একটু ফ্রেশ এয়ার বলেন, ইউ ক্যান এনজয় দিস। সো এটা আমাদের ক্যাম্পাসের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিচার ইন মাই ওপিনিয়ন। যেমন জিসানের পিছনেরটা দেখেন, টোটালটাই কিন্তু একরকম এই লতা দিয়ে পুরোটাই সাজানো। তো জিসান হচ্ছে ওর ক্লাস আছে 11টার দিকে, তো আমাদের এখন অলরেডি 10:30 পার হয়ে গেছে। তো আমরা ট্রাই করবো, যে জিসান বলছে যে যদি ক্লাসে যাওয়া যায়, সো এটা যদি পসিবল হয় যাব। আর এর মধ্যে তাহলে জিসান আমরা এখন নেক্সট মুভ কোথায় যাব? নেক্সট হচ্ছে আমি হচ্ছে কিছু ফ্লোরস দেখাবো যেখানে আমাদের ক্লাসেস হয়। আচ্ছা, তো যদি হইতেছে ক্যামেরাস ওভাবে খুব একটা অ্যালাউড না, তো আমরা জাস্ট হচ্ছে একটু গ্লিমস দেওয়া ট্রাই করবো। অ্যান্ড যদি আমরা হচ্ছে কোনো একটা ফাঁকা ক্লাসরুম পাই, দেন আই ক্যান শো হিম আমাদের হচ্ছে ক্লাসরুম কেমন। অ্যান্ড আচ্ছা, এটাই।
ডিফারেন্ট একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে একটা প্রিন্টার বা বলতে পারেন কি ফটোকপি বলবো। হ্যাঁ, এটা হচ্ছে ফটোকপি মেশিন। এটা কিন্তু আমাদের অন্যান্য ক্যাম্পাসগুলোতে নাই। আমি অনেক ক্যাম্পাস ঘুরেছি, সেই জায়গাগুলোতে নাই। কিন্তু হ্যাঁ, চায়নার একটা ইউনিভার্সিটি ছিল, ইউনান ইউনিভার্সিটিতে যেখানে গেছিলাম, সেখানে এই ধরনের ব্যবস্থা আছে। আর এখানে তোরা কীভাবে আসলে করিস? তোদের কি কার্ড পাঞ্চ করলে হয়ে যায়? সো বেসিক্যালি আমাদের হচ্ছে আইডি কার্ড থাকে, আইডি কার্ড পাঞ্চ করতে হয়, অ্যান্ড আমাদের হচ্ছে পার সেমিস্টার হচ্ছে লিমিট থাকে। সো ওই লিমিটের মধ্যে হচ্ছে আমাদেরকে প্রিন্ট করতে হয়। মানে একটা নির্দিষ্ট লিমিটের বাইরে গেলে তখন পে করতে হয়, পে করতে হয়, এছাড়া হচ্ছে ওই পর্যন্ত ফ্রি। তবে এটা খুবই ভালো যে স্টুডেন্টরা একাডেমিক ক্লাসের পাশে এরকম একটা প্রিন্টার পায়। অনেক সময় বিভিন্ন থিসিস পেপার বা অ্যাসাইনমেন্ট প্রিন্ট করা লাগে, তো সেক্ষেত্রে এই ধরনের প্রিন্টারগুলো খুবই কাজের। তো ব্র্যাক ইউনিভার্সিটি আসলে অ্যামেজিং, এবং সামনে আরও কিছু আছে যেগুলোর জন্য হয়তো প্রস্তুত হতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটির একটা জিনিস খুবই ভালো যে এখানে লিফটের সিস্টেমটা মনে হয় খুব বেশি নাই। লিফট নাই, লিফট আছে, বাট আমরা প্রেফার করি স্কেলেটর। স্কেলেটরটা প্রেফার করার একটা কারণ আছে স্যার। এটার মানে আমি যতদূর জানি যে ব্র্যাকের এই কনসেপ্টটার পিছনে একটা কারণ যে স্টুডেন্টদেরকে যেন ওয়েট না করতে হয় লিফটের জন্য। হ্যাঁ, স্কেলেটর সবসময় চলতেছে, তো লিফটে অনেক টাইম ওয়েস্ট হয়। তো এটা হচ্ছে খুব ভালো একটা বিষয় স্কেলেটর। এবং স্কেলেটরগুলো দেখেন অনেক উঁচু, অর্থাৎ সম্ভবত এই একটা স্কেলেটর দুটো ফ্লোরকে কভার করছে। তিনটা ইউজুয়ালি হচ্ছে দুইটা করে করে, বাট এটা হচ্ছে যেহেতু আমরা রুফটপে যাচ্ছি, ওকে, রুফটপে হচ্ছে তিনটা কভার। তো আমরা জাস্ট রুফটপে যাচ্ছি এবং এই একটা স্কেলেটর তিনটা ফ্লোরকে কভার করছে, তো এটা খুবই ভালো। একদম ইউনিভার্সিটির এখন কি রুফটপে আছি। তো আপনি জাস্ট দেখেন যে এখান থেকে পুরো ঢাকা শহর আই গেস দেখা যায়। তো জিসান এটা কত নম্বর ফ্লোর? এটা 13th ফ্লোর। এবং জিসান যেমনটা বললো এটা হচ্ছে জিসানের সব থেকে ফেভারিট জায়গা। ওয়ান কাইন্ড অফ, মানে এখান থেকে আসলে অনেক দূর পর্যন্ত দেখা যায়, সব দিক থেকে দেখা যায়। এটা আমার ভালো লাগে। এছাড়া আরও অনেক জায়গা আছে রুফটপে। ও বারবার বলতেছে যে অন্য জায়গায় ভিডিও করি, অন্য জায়গায় ভালো আছে। আমার মনে হয় এটাও অনেক ভালো। মানে আমি বাকিটা দেখি নাই, বাট এটা দেখে মনে হচ্ছে যে অনেক সুন্দর। তো জিসান, তোর ইউনিভার্সিটি লাইফ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করবো, তোর ডে টু বেস কেমন যায়, বা তোর সারাদিনের ব্র্যাক ইউনিভার্সিটির রুটিনটা কী, বা অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আমরা অন্য জায়গায় যেটা করবো। সো এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা অ্যান্সার জিসানের কাছ থেকে নিব। তো আমরা জাস্ট আরেকটু অন্য জায়গায় যাই। আমরা এখন ব্র্যাক ইউনিভার্সিটির একদম রুফটপে আছি। আশপাশে যেমনটা ঘুরে দেখালাম খুবই সুন্দর, আমার পার্সোনালি খুবই ভালো লাগছে। তো জিসান, এখানে মনে হয় রেগুলার আসা হয় কি? খুব একটা আসলে হচ্ছে যখন ক্যাম্পাস নতুন নতুন ওপেন হয়েছিল তখন হচ্ছে আমি এখানে রেগুলারই আসতাম, অ্যান্ড ইটস ওয়ান অফ মাই ফেভারিট মানে অ্যাক্টিভিটি ক্যাম্পাসে। যখনই আমার ক্লাস থাকে না অথবা হচ্ছে ক্লাসের মধ্যে একটু গ্যাপ পাই, তখন আসলে ক্যাফেটেরিয়াতে অনেক মানুষ থাকে, সো এত কনজাস্টেড একটা প্লেস হচ্ছে ভালো লাগে না। সো একটু হচ্ছে মাইন্ডকে রিফ্রেশ করতে বা হচ্ছে একটু ওপেন এয়ারে হাঁটাচলা করতে, এটার জন্য হচ্ছে আমাদের জন্য রুফটপ অনেক বেস্ট, অনেক ভালো। আমি বিশ্বাস করি যে এটা দেখেন, এটা হচ্ছে পিছনে যেটা হচ্ছে কাঠগোলাপের গাছ, এরকম চতুর্দিকে এই কাঠগোলাপের গাছগুলো আছে, সাইডে এরকম গাছগুলো আছে। তারপরে আমি যদি একটু রুফটপের ব্যাপারটা বলি, রিসেন্টটা যেমন এগুলো সব হচ্ছে সোলার, এবং এগুলো হচ্ছে এনার্জি ক্রিয়েট করে, যেটা দিয়ে ক্যাম্পাসের আই গেস অ্যারাউন্ড 40%-এর মতো। আমি হচ্ছে রিসেন্ট চেক করলাম অনলাইনে, যেটা হচ্ছে আমাকে বলছে যে প্রায় অ্যারাউন্ড 40%-এর মতো তোদের ইলেকট্রিসিটি জাস্ট সোলার থেকে মেবি। বাট হচ্ছে হ্যাঁ, আমাদের ক্যাম্পাস রিয়েলি ট্রাই করে, একটা ইউনিভার্সিটি আমাদের ক্যাম্পাস রিয়েলি ট্রাই করে যে হচ্ছে কিভাবে আরো গ্রিন এনার্জি প্রোডিউস করা যায়,
কিভাবে আমরা হচ্ছে এনভায়রনমেন্টকে আরো লেস হার্ম করতে পারি, কারণ অলরেডি ঢাকা শহরে হচ্ছে অনেক পলিউশন, ওয়াটার পলিউশন থেকে শুরু করে এয়ার পলিউশন এন্ড এভরিথিং। সো এনার্জি পলিউশনও হয় আসলে। এটা বাট আমাদের হচ্ছে ক্যাম্পাস ট্রাই করে যতটুকু পসিবল হচ্ছে গ্রিন রাখার। সো আমাদের হচ্ছে সেন্ট্রাল এসি পুরো ক্যাম্পাসে, যাতে হচ্ছে আমাদের যেই যদি পার্সোনালি কোনো হচ্ছে এসি লাগানো হয় ওটাতে দেখা যায় যে হচ্ছে অনেক বেশি পরিমাণ এনার্জি লস হয়। সো আমাদের ক্যাম্পাস ট্রাই করেছে সেন্ট্রাল এসি থ্রুতে সব জায়গাগুলোকে ঠান্ডা রাখার। এবং আমি এখানে একটু অ্যাড করি, যেটা ওদের হচ্ছে ক্লাসরুমগুলোতে এই সেন্ট্রাল এসির কানেকশনটা আছে, বাট হ্যাঁ করিডোরগুলো বা একদম ওপেন স্পেস, পুরোটা ওপেন স্পেস যেখানে জাস্ট ন্যাচারাল এয়ারটা কিন্তু ফ্লো হয়, এখানে কোনো এসির কিন্তু আমি দেখি না। এটা খুব ভালো হচ্ছে ক্লাসরুমের মধ্যে আমাদের হচ্ছে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয় এবং খুবই রুম টেম্পারেচার, খুব বেশি ঠান্ডা না। সো হচ্ছে অনেক সময় হয় যে যেমন আমাদের প্রিভিয়াস ক্যাম্পাসে দেখা যেত যে আমি নিজে যেমন অসুস্থ হয়ে যেটা একটা মহাকালীতে ছিল। হ্যাঁ, আমি নিজে দেখা যেত অসুস্থ হয়ে যেতাম। কেন? কারণ হচ্ছে ওখানকার কিছু এসি টেম্পারেচার অনেক কমানো থাকতো, তো অনেক বেশি ঠান্ডা লাগতো, তো বাইরের ওয়েদারের সাথে ম্যাচ করা যেত না, যেটা এই ক্যাম্পাসে অনেক সুন্দরভাবে হয়। আপনি রুমে যেটা টেম্পারেচার ফিল করবেন বাইরে এসেও মোরলেস সেম, কারণ এখানকার যেই স্পেসগুলোকে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে এবং অনেক বড় বড় ফ্যান দেওয়া হয়েছে যাতে এয়ারটা সার্কুলেট করতে পারে, যাতে হচ্ছে ঠান্ডা যে একটা ওয়েদার এটা যাতে আমরা ফিল করতে পারি। যদি দেখা যাচ্ছে অনেক সময় বাতাস হয় না, অনেক সময় এয়ার ফ্লো হয় না, তখন আসলে এই ফ্যানগুলোকে চালু করে দিলে ওই জায়গাগুলোতে আর গরম লাগে না। এবং এই ফ্যানগুলো খুবই সুন্দর, অনেক বড় বড় ফ্যান আছে করিডোরগুলোতে, অনেক বড় ফ্যান, একটু কিছু আছে হোয়াইট ফ্যান যেগুলো একটু ছোট, বাট ওগুলো ভালো, অনেক খুব সাউন্ডলেস, একদম পুরো সাউন্ড নাই, খুব সুন্দর একটা এয়ার ফ্লো হয়। আচ্ছা, আমি জিসানকে ব্র্যাক ইউনিভার্সিটি নিয়ে জিজ্ঞাসা করব যে তার ব্র্যাকে লাইফ কেমন যাচ্ছে, বা যারা নতুন আসবে ব্র্যাকে তাদের ক্ষেত্রে পরামর্শগুলো কি হবে। তো জিসান, তোর যদি কারেন্ট পজিশন বলি যে অ্যাজ আ থার্ড ইয়ার স্টুডেন্ট, আই গেস 6 সেমিস্টার আর 5th সেমিস্টার? আমাদের আসলে হচ্ছে ট্রাই সেমিস্টার, তো আমি হচ্ছে এখন 9th সেমিস্টার। ওভারঅল তুই জাস্ট তোর সেমিস্টারটাকে ডিকোড কর যে কয়টা কোর্স নেওয়া লাগে, কত বছর, কয়টা সেমিস্টার থাকে তোদের অনার্সে। সো আমাদের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ যদি দেখা যায় আমাদের 136 ক্রেডিটস থাকে। ওকে, তো এটা আসলে ডিপেন্ড করে পার সেমিস্টার হচ্ছে আমাদের লিমিট থাকে যে আমরা অ্যাটলিস্ট 6 ক্রেডিট নিতে হয়, অ্যান্ড প্রত্যেকটা কোর্সেই 3 ক্রেডিট করে, তো কমপক্ষে 2টা কোর্স নিতে হয়, এবং হচ্ছে নর্মালি মানুষজন 4টা করে কোর্সেস নেয়। সো প্রতি সেমিস্টার হচ্ছে 12 ক্রেডিটস করে। ওকে, তো এরকম 136 আপনি হচ্ছে যত সেমিস্টারে পসিবল আপনি কমপ্লিট করতে পারবেন। অ্যান্ড কিছু কিছু মানুষ আছে 5টা করেও কোর্সেস নেয়, তো ওটা নেওয়ার জন্য একটু প্রেশার হয়ে যায় না? 5টা কোর্স প্রেশার হয়ে যায়, তো ওটার জন্য ল্যাব থাকে। তো ওটার জন্য কন্ডিশনস আছে যে আপনি সিজি হচ্ছে মেবি 3.5 এর উপরে হলে তখন হচ্ছে ডিপার্টমেন্ট রিয়েলি টাফ। হ্যাঁ, ইটস রিয়েলি টাফ, অ্যান্ড 5টা কোর্সেস ইজ রিয়েলি টাফ, ইভেন 4টা কোর্সে অনেক টাফ। তো 6 ডেজ ক্লাস থাকে উইকে, যেমন আমার নিজের এই সেমিস্টারে 6 ডেজ ক্লাস, মানে উইদাউট স্যাটারডে অফ। হ্যাঁ, তো দে জাস্ট একদিন উইকলি অফ, উইকেন্ড ফ্রাইডে। ওকে, তো আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে কোর্সেস নেওয়ার উপরে। তো আমার কোর্সেস হচ্ছে বেসিক্যালি প্রতিদিন 2টা করে কোর্স পড়ে জাস্ট ক্লাস। হ্যাঁ, প্রতিদিন 2টা করে। ক্লাস ডিউরেশনটা? ক্লাস ডিউরেশন সবগুলোর হচ্ছে 1 আওয়ার 20 মিনিটস। 1 আওয়ার 20 মিনিটস, হ্যাঁ। সো আবার প্রবলেম হচ্ছে ব্যাক টু ব্যাক ক্লাসেস না থাকলে একটু ডে লং হয়ে যায়, যেমন একটা যদি সকালে হয় আর একটা একদম বিকালে। হ্যাঁ, তো এরকমও হয় আসলে। অনেক সময় দেখা যায় অনেকের পছন্দের ফ্যাকাল্টির কারণে বা হচ্ছে ফ্রেন্ডের কারণে হচ্ছে এরকম ক্লাস গ্যাপের মধ্যে হচ্ছে কোর্সেস নেয়। তো অনেকে দেখা যায় যে সকালে 8টায় ক্লাস, বিকেলে 5টায় ক্লাস, বা এরকম আর কি। এই মাঝখানে সময়টুকু তখন ক্যাম্পাসে, হ্যাঁ, এই মাঝে। তবে আমার মনে হয় এই মাঝখানে সময়টুকু আমি দেখলাম যেমনটা লাইব্রেরি, তোদের জাস্ট লাইব্রেরি আউটস্ট্যান্ডিং এবং টপ নচ। বাংলাদেশে যদি একটা লাইব্রেরি থাকে সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে, এবং জাস্ট ছোট ছোট জায়গা, সেলফ স্টাডির মতো জায়গা আছে, গ্রুপ স্টাডির মতো জায়গা আছে, ওপেন ডেস্ক আছে, ক্লোজ ডেস্ক আছে, খুবই সুন্দর। এবং আমি জিসানের সাথে সেই লাইব্রেরিটা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি, তো আপনারা জাস্ট বিশ্বাস করবেন না যে এটা এত সুন্দর এবং ওয়েল ফার্নিশড একটা লাইব্রেরি। তো জিসান, ওই সময়টুকু, এই গ্যাপের সময়টুকু কি স্টুডেন্টরা লাইব্রেরিতে যায় কিনা, বা তুই কিভাবে সময়টা কাটাস? মোস্টলি হচ্ছে স্টুডেন্টস যারা হচ্ছে পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস, তো তারা দেখা যায় যে লাইব্রেরিতে মোস্টলি টাইম স্পেন্ড করে। তারা হচ্ছে অ্যাসাইনমেন্টস কমপ্লিট করে, কেউ হয়তো বা হচ্ছে কোনো একটা লেকচার দেখে নিল ইউটিউব থেকে, অথবা কেউ আছে হচ্ছে জাস্ট গিয়ে চুপচাপ বসে থাকে, মানে একটা কোয়াইট প্লেস, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। হ্যাঁ, সো আমাদের যে লাইব্রেরির যে একটা অ্যাম্বিয়েন্স, একটা ভাইব, ওটা আসলে অনেক সুদিং।
তো ভালো লাগে ওখানে গেলে। অনেকে আছে ওখানে গিয়ে জাস্ট হচ্ছে বসে থাকে, কোনো কথা বলে না। যদিও লাইব্রেরিতে কথা বলা হচ্ছে প্রহিবিটেড, বাট অনেকে আছে গিয়ে ওখানে চুপচাপ বসে থাকে, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে, পড়াশোনা করে। সো আর যদি আড্ডা দেওয়ার হয় তাহলে ক্যাফেটেরিয়া আছে, রুফটপ আছে, এবং পুরো ক্যাম্পাস জুড়ে হচ্ছে হাঁটা যায়। তো যার যেটা ইচ্ছা করে আসলে। সো এখানে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস, অনেক স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস। বুঝতে পারছি। ওকে জিসানের খুব বেসিক কিছু কোশ্চেনের আমরা একদম শেষের দিকে আছি। সো জিসান জাস্ট এটুকু বল যে একটা ফ্রেশার্স অ্যাজ এ ফ্রেশার যে কিনা ব্র্যাক ইউনিভার্সিটিতে আসতে চায়, তোর জায়গাটাতে আসতে চায়, অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট হোক, ট্রিপল ই স্টুডেন্ট হোক, বিবিএ স্টুডেন্ট হোক, তো ব্র্যাক তোকে কোন এক্সপিরিয়েন্সটা দিছে যেটা তুই ভিউয়ারকে জানাবি যে ভাই তুমি আসতেছো, তোমাকে এটা জানা উচিত তোমার? অলমোস্ট এই ক্যাম্প মানে সরি এই ক্যাম্পাস না, মানে ব্র্যাকের সাথে হচ্ছে আমার লাইফে 3টা বছর আমি হচ্ছে কাটাইলাম। তো এই ব্র্যাকের সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল, খারাপ ছিল, অনেক সময় অনেক বেশি ভালো, অনেক সময় অনেক বেশি খারাপ। তো এটা আসলে পার্সন টু পার্সন ডিপেন্ড করে। বাট আমি বলি, যদি একজন নর্মাল স্টুডেন্ট, বা ধরে নিলাম আপনি হচ্ছে একজন নর্মাল স্টুডেন্ট, আপনার তেমন কোনো ইস্যু নাই, তো সেক্ষেত্রে ব্র্যাকে আসলে একটা জিনিস সবথেকে ভালো হয় যে আপনি এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হওয়ার সুযোগ থাকে, একটা কমিউনিটি তৈরি হয়, একটা কমিউনিটি তৈরি হয়। এখানকার ক্লাবসগুলো অনেক অ্যাক্টিভ। তো কেউ যদি চায় আসলে, সে যদি ক্লাবে জয়েন হয়, সে তাহলে সে ক্লাবের থ্রুতে অনেক ধরনের অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারে। অনেকে থাকে আছে ইন্ট্রোভার্ট, তারা আসলে চায় মিশতে বাট পারে না, তো একটা প্ল্যাটফর্ম দরকার। তো ব্র্যাক এই প্ল্যাটফর্মটা আই গেস সব থেকে বেটার প্রোভাইড করে। তো এখানে আপনার যে কোনো ধরনের ইচ্ছা, এখানে মাল্টিকালচারাল ক্লাব থেকে শুরু করে কালচারাল, আপনি যদি সিএসসির হইলে হচ্ছে সিএসসির অনেকগুলো আছে, যেমন আমাদের রোবোটিক্স ক্লাব যদি আমি বলি, স্পেশাল মেনশন রোবোটিক্স ক্লাব আমাদের কিন্তু রিসেন্টলি অনেক খুবই ডেভেলপড। এটা তোরা হচ্ছে রিসেন্টলি স্যাটেলাইটও মেবি করা হয়েছে, এবং তোরা অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করিস। ন্যানো স্যাটেলাইট পাঠানো হয়েছে, ওটা ব্র্যাক থেকে পাঠানো হয়েছে আসলে। তো আমাদের যে রোবোটিক্স ক্লাব আছে, যাদের যদি কারো রোবোটিক্স নিয়ে ইচ্ছা থাকে, বা কার যদি এই লাইনে হচ্ছে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে তার জন্য রোবোটিক্স ক্লাব অনেক হেল্প করতে পারে। তো এই ধরনের যে ক্লাবগুলো আছে, এগুলো অনেক হেল্প করে। অ্যান্ড এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিট করা যায়। মিট অ্যাজ ইন হচ্ছে অনেকে আছে যারা পড়াশোনায় অনেক সিরিয়াস, অনেকে আছে, যেমন রিসেন্টলি অনেককে দেখি এমআইটি, হার্ভার্ডে তারা হইতেছে অ্যাডমিশন নিচ্ছে, অনেকে হইতেছে মাস্টার্স পিএইচডির জন্য যাচ্ছে, অনেকে ব্র্যাক থেকে গ্র্যাজুয়েট করে, আর অনেকে আছে হচ্ছে অনেক চিল মাইন্ডেড। তো নর্মালি সোশ্যাল মিডিয়া আমরা দেখি চিল মাইন্ডেড মানুষদেরকে, তো আমরা মনে করি যে ব্র্যাকে মেবি হইতেছে অনেক চিল, মানে যেটা আসলে শো হয় সেটাকেই আমরা বেশি গ্রহণ করিনি, যে ধরে নিই যে আচ্ছা ব্র্যাকে মনে হয় এই কালচারটাই আছে। তো একটা থাকে হচ্ছে রিয়ালিটি, আর একটা থাকে মিথ। তো নর্মালি আমরা মিথ জানি যে হচ্ছে ব্র্যাকে কোনো প্রেশার নাই, শুধু চিল, এখানে কোনো প্যারা নাই। বাট ইন রিয়ালিটি এটা টোটালি ডিপেন্ড করে হইতেছে অ্যাজ এ ফ্রেশার তুমি কিভাবে শুরু করতেছো, নিচ্ছ তুমি কি ধরনের ফ্রেন্ড সার্কেল চুজ করতেছো। তুমি এখানে সব ধরনের ফ্রেন্ড সার্কেল বানাতে পারবা। ওই নার্ড বা পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস এমনও ফ্রেন্ড সার্কেল আছে, পড়াশোনা নিয়ে একদমই সিরিয়াস না এরকমও ফ্রেন্ড সার্কেল আছে। টোটাল চয়েস এটা কমপ্লিটলি ডিপেন্ড করে ওই মানুষটার ওপর, সে কি করতেছে। এখানে কার ওপর কোনো প্রেশার নেই, এখানে কেউ তোমাকে কোনো প্রকার হইতেছে বাধা দিবে না বা জোর করবে না কোনো কিছুর জন্য। অনেকে দেখা যেতেছে ক্লাস মিস দেয়, অনেকে আছে 100% অ্যাটেন্ডেন্স। তো পুরোটাই আসলে ডিপেন্ড করে তার নিজের ওপরে। তুমি হচ্ছে ক্লাস মিস দিয়ে হ্যাঙ্গারও যেতে পারো, আবার হচ্ছে স্যারের লেকচার অ্যাটেন্ড করে পড়াশোনায় একটা ভালো এক্সেলেন্স আনতে পারো, সিজিপিএ 4 পেতে পারো। ওকে, আমরা একটু ক্যামেরাটার অ্যাঙ্গেলটা চেঞ্জ করবো, অনেকক্ষণ শেষ করবো এটা, আমরা এই সেশনটা শেষ করবো। আর এমনিতে যদি ব্র্যাকের একটা খুব কমন একটা মিথস বলি, যে খুবই এক্সপেন্সিভ ব্র্যাকের মতো একটা ইনস্টিটিউশন, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা ইনস্টিটিউশন, সো এটা একটু ডিকোড কর যারা আছে। আমি যেটা ফিল করি পার্সোনালি যে হচ্ছে দ্যাটস ট্রু। আমাদের যে কান্ট্রির ইকোনমি, আমাদের যে মেজরিটি ইনকাম প্যারিটির মানুষ, তাদের হিসেবে দেখতে গেলে ব্র্যাকের যে টিউশন ফিস, এটাকে ম্যানেজ করাটা কম্পারেটিভলি টাফ। বাট তুই যদি একটা আইডিয়া দিস যে এই কতটুকু রেঞ্জে থাকে, যদিও ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, হ্যাঁ, সেমিস্টার ফি বা ওভারঅল যদি কেউ গ্র্যাজুয়েশন শেষ করতে যায় ব্র্যাক থেকে, সো ওভারঅল কেউ যদি ব্র্যাক থেকে গ্র্যাজুয়েশন শেষ করতে চায়, লাইক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টসগুলো
তো ওদের আই গেস হচ্ছে টার্ক শো অ্যারাউন্ড 13 to 14 লাখ লাগতে পারে, জাস্ট একাডেমিক কস্ট। হ্যাঁ, শুধু একাডেমিক কস্ট 13 to 14 লাখ লাগতে পারে। আমাদের ওয়েবসাইটে সব কিছু আসলে ইন ডিটেলস দেওয়া আছে, চাইলে ওখান থেকে চেক করে নিতে পারে। সো রিসেন্টলি হচ্ছে সেমিস্টার ফি একটু বেড়ে গেছে এই ক্যাম্পাসে মুভ করার পরে, কারণ এখানকার অপারেশনাল কস্ট অনেক বেশি, সাথে হচ্ছে ইনফ্লেশন অ্যান্ড আদার্স যেই স্টাফ এদেরকে ম্যানেজের অনেক ব্যাপার আছে। তো কম্পারেটিভলি বাংলাদেশে সব থেকে বেশি সেমিস্টার ফি পে করতে হয় আসলে ব্র্যাকে। সো এটা অ্যারাউন্ড কত থাকে পার সেমিস্টার? এটা ডিপেন্ড করে আসলে হচ্ছে পার ক্রেডিট ফি কত করে। যেমন আমি তো অনেক পুরাতন স্টুডেন্ট, আমার জন্য যদি আমি 4টা কোর্স নেই, সো 4টা কোর্স, ল্যাব ফিজ, লাইব্রেরি ফিজ অ্যান্ড আদার্স যেসব ফিস আছে এগুলোকে মানে টোটাল করলে দেখা যায় আমাকে 90K পে করতে হয় পার সেমিস্টার। পার সেমিস্টারে 4টা কোর্সে 90K? হ্যাঁ। ওকে। তো এরকম আসলে এখন হচ্ছে একটু বাড়ছে, এখন মেবি 1 লাখ সামথিং এরকম কিছু একটা পে করতে হয়। তো তাহলে টোটাল কয়টা সেমিস্টার থাকে অনার্সে? টোটাল হচ্ছে কেউ যদি পার সেমিস্টার হচ্ছে 4টা করে কোর্সেস নিতে থাকে তাহলে তার অ্যারাউন্ড 11 or 12 সেমিস্টার, ম্যাক্স 12 সেমিস্টারের মধ্যে 12 সেমিস্টার, যেটা আমরা কিন্তু দেখি যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে বা অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সেমিস্টার থাকে টোটাল 8টা, 1 ইয়ারের 2টো করে সেমিস্টার। সো এখানে একটু বেশি 12 সেমিস্টার, তাহলে মনে হয় সেমিস্টার গ্যাপটা অনেক কম। হ্যাঁ, তো ইয়ারে মনে হয় 3টা সেমিস্টার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সো আমাদের হচ্ছে ট্রাই সেমিস্টার, মানে বাকি সব প্রাইভেটের মতো এখানকার ট্রাই সেমিস্টার। তো এখানে আসলে হচ্ছে যেই পাবলিকে দেখা যায় যে হচ্ছে সেমিস্টার গ্যাপ অনেক ভালো পাওয়া যায় একটা, যে মানুষজন অনেক সুন্দর হচ্ছে অনেক দিন ট্যুর দিয়ে আসতে পারে। বাট এখানে ব্যাপারটা একটু মেনটেন করতে হয়। এখানেও আমরা মানে স্টুডেন্টস অনেক ট্যুর দেয়, বাট মেইনটেইন করে। হ্যাঁ, মেনটেন করে। সো খুব বেশি একটা টাইম পাওয়া যায় না আসলে, অ্যারাউন্ড 10 ডেজের মতো আসলে ফ্রি পাওয়া যায়। বাকিগুলা এক্সাম, খাতা দেখা, বাসায় যাওয়া সব কিছু মিলে আসলে চলে যায়। আবার নেক্সট সেমিস্টারের জন্য ক্যাম্পাসে ফিরে আসা, প্রিপারেশনের ব্যাপার আছে। সো অ্যারাউন্ড 10 to 12 ডেজ হচ্ছে পাওয়া যায় এই সেমিস্টার গ্যাপ হিসেবে। ওকে, সো আমি মনে হয় এতটুকু বলতে চাই, জিসান হয়তো এটা ইন্ডিকেট করতেছে যে ভাই যারা ব্র্যাকে আসবেন তাদের মাইন্ডসেটটা যেন এমন থাকে যে তোমার মানে খুব বেশি তুমি ফ্রি অ্যাক্সেসটা আপাতত পাচ্ছ না। সো যতদিন হচ্ছে ব্র্যাকে পড়বা তোমার হচ্ছে পার্সোনাল লাইফ মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়, কারণ ব্যাক টু ব্যাক ক্লাসেস থাকে, কুইজেস থাকে, অ্যাসাইনমেন্টস থাকে। সো আর ওগুলো আসলে সহজও হয় না, যদিও আজকের যুগে ChatGPT আছে, বাট আমাদের ফ্যাকাল্টির অভাবে কোশ্চেন সেট করে যে ChatGPT-তে যাতে ভালো মতো অ্যান্সার না পাওয়া যায়। ওকে। অ্যান্ড প্লেজারিজম এখানে অনেক স্ট্রিক্ট। যেমন আমি আরেকটা ব্যাপার বলতে চাইবো যে অনেক স্টুডেন্টস আছে যারা প্লেজারাইজ করে পার পেয়ে যেতে চায়, বাট আমি ওদেরকে বলতে চাইবো যে এখানকার প্লেজারিজম খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। অ্যান্ড যদি প্লেজারিজম ধরা পড়ে, এখন হচ্ছে ফেল করে দেওয়া হয়। অ্যান্ড যদি হইতেছে মাল্টিপল টাইমস এরকম প্লেজারিজম ধরা পড়ে তাহলে তাকে স্টুডেন্টশিপ ক্যান্সেল করে তাকে বের করে দেওয়া হয়। এবং এটা ইন্টারন্যাশনাল সিস্টেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সিস্টেম, যে এখানে হচ্ছে প্লেজারিজম ব্যাপারটাকে খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। খুবই স্ট্রিক্টলি ফলো করা। এটা হয়তো আপনি পাবলিককে, আমি জানি না কতটুকু এটার আছে, কিন্তু আমাদের ফ্যাকাল্টিরা এটা বারবার বলে যে তোমরা এখন থেকে এটা প্র্যাকটিস করো, এটা ইন্টারন্যাশনাল একটা সিস্টেম। বাইরের দেশে কেউ যদি পড়তে যাও তাহলে অনেকে আছে যে দেশের মধ্যে ভাবে কাজ করে ফরেন কোনো ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করতে যায় তখন কিন্তু অনেক স্ট্রাগল করে। হ্যাঁ, যেমন এটার রিজন হচ্ছে যে আমাদের এখানে হেল্প করার জন্য স্টুডেন্ট টিউটরস আছে, ফ্যাকাল্টিরা কনসালটেশন। স্টুডেন্ট টিউটরস, হ্যাঁ, দ্যাটস ইউনিক। এটা খুব, আমি জানি না আসলে মানে কোন কোন ইউনিভার্সিটিতে আছে, বাট আমার জানা মতে খুব বেশি ইউনিভার্সিটিতে আসলে স্টুডেন্ট টিউটর ব্যাপারটা নেই। ওকে। তো দেখা যাইতেছে প্রত্যেকটা কোর্সের জন্যই আমাদের ডেডিকেটেড স্টুডেন্ট টিউটরস থাকে। অ্যান্ড ফ্যাকাল্টিরাও কনসালটেশনস দেয়, এটা ওনারা জানায় দেয় আর কি মেলের থ্রুতে। তো হচ্ছে ফ্যাকাল্টির কাছে আপনি চাইলে গিয়ে পড়তে পারেন, বা হচ্ছে কেউ যদি চায় যে না আমি ফ্যাকাল্টির কাছে কমফোর্টেবল ফিল করতেছি না, আপনি কোনো এসটির কাছে যেতে পারেন। আপনার যে কোর্স করতেছেন সেই কোর্সের এসটি ছাড়াও আপনি অন্য এসটির কাছেও আসলে যদি আপনি বলেন যে আই নিড ইউর হেল্প, দেন অবশ্যই তারা হেল্প করবেন, হেল্প করে। পড়াশোনার ব্যাপারে এখানে আসলে প্রচুর হেল্প করা হয়। সো প্লেজারিজম সব জায়গাতে আপনি অ্যাক্সেসটা আসলে, হ্যাঁ, সব জায়গায় আসলে অ্যাক্সেসটা অনেকটাই হচ্ছে, সব জায়গায় হচ্ছে অ্যাক্সেসটা হচ্ছে অনেকটাই ফ্রি আসলে। খুব একটা বাধা ধরা নেই বা খুব একটা আসলে প্রবলেম ফেস করতে হবে এমনটাও। আচ্ছা, তোদের হচ্ছে একটা সেমিস্টার থাকে যেটা টার্কে মেবি কমপ্লিট করতে হয়, সেটার ব্যাপারে কিছু বললে ভালো হয়।
তো টার্ক হচ্ছে ব্র্যাক লাইফের সব থেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। ওকে, মানুষজন অনেক এক্সাইটেড থাকে, ইভেন ব্র্যাকে অ্যাডমিট হওয়ার পর থেকে প্ল্যান করতে থাকে যে কি করবে না করবে। দেখা যায় যে সেকেন্ড সেমিস্টার থেকেই হচ্ছে। আসলে এটা কোন সেমিস্টারে যাওয়া লাগে? এটা আমাদের নিয়ম হচ্ছে থার্ড সেমিস্টার, বাট হচ্ছে যদি কোনো মেডিকেল রিজন বা অন্য কোনো রিজন থাকে তাহলে তো ফোর্থ ফিফথ মানুষজন চায়। মানে মাস্ট একটা স্টুডেন্টকে টার্ক অ্যাটেন্ড করতে হয়। তাকে তার 12 সেমিস্টার বা ব্র্যাকেট গ্র্যাজুয়েশন লাইফে তাকে টার্ক অ্যাটেন্ড করতেই হবে। এবং এই সেমিস্টারটা থাকে কত ডিউরেশনের, মানে কতদিন তাকে থাকতে হয়? এটা 90 ডেজ। 90 ডেজ তাকে টার্কে স্টে করতে হয়। হ্যাঁ, এর মধ্যে তো লিভ টিভ আছে, সে অবশ্যই বাসায় আসতে পারে। মিড ব্রেক আছে বা যদি কোনো হচ্ছে হলিডে থাকে এরকমগুলোতে চাইলে বাসায় আসা যায়। তো টার্কের ব্যাপারে যদি বলি, টার্ক হচ্ছে ব্র্যাকেট লাইফের সবথেকে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। মানুষজন অনেকে আছে যারা ইন্ট্রোভার্ট, তাদের জন্য হচ্ছে এটা একটা বড় সুযোগ যে আপনি কি ফ্রেন্ড বানাতে পারবেন। ভার্সিটি লাইফে আসলে ফ্রেন্ড ছাড়া সার্ভাইভ করাটা অনেক টাফ, আর ব্র্যাকে আই গেস আমার মনে হয় যে আরেকটু বেশি টাফ, কারণ এখানে আসলে ফ্রেন্ড ছাড়া অনেক ইনফরমেশন থাকে যেটা আপনি ক্যাপচার করতে পারবেন না, এটা আপনার ফ্রেন্ডের থ্রুতে জানতে হয় আসলে। তো সেক্ষেত্রে টার্ক হেল্প করে। টার্কে গিয়ে মানুষ অনেক ধরনের ইমোশন এক্সপিরিয়েন্স করে। এটা সোশ্যাল স্কিল একদম, টার্ক ইজ ফুললি বেসড অন সোশ্যাল স্কিলস। তো টার্কে যেসব কোর্স করা হয় এখানে কোনো নর্মাল ডিপার্টমেন্টাল কোর্স হয় না, এখানে পুরোপুরি আপনাকে হচ্ছে বাংলা, ইংলিশ, হাম, এরপর হচ্ছে ইএমবি, এই ধরনের যে কোর্সগুলো আছে এগুলো পড়ানো হয় আপনাকে। এগুলো কি একরকম নন একাডেমিক কোর্স বলা যায়? এগুলা হ্যাঁ, এগুলো হচ্ছে পুরোপুরি নন একাডেমিক কোর্সেস। এগুলা একাডেমিকের সাথে ওভাবে মিল নেই, বাট আছে ইনডিরেক্টলি। হ্যাঁ, ইনডিরেক্টলি মিল আছে। সো এখানে আপনাকে বেসিক্যালি শেখানো হয় মোরালিটিস, আপনি হচ্ছে এথিক্স, তো যেটা আসলে আমাদের দেশের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। মানুষের মধ্যে এথিক্স, মোরালিটি এখন অনেক কমে গেছে। সো আপনাকে এখানে এটিকেট শেখানো হয়। সো এরকম যে আমাদের ডে টু ডে লাইফের যে ছোটো ছোটো ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আমাদেরকে স্কুল কলেজ থেকে শেখানো উচিত আমি মনে করি, সেটা যেগুলো বাইরের কান্ট্রিতে আসলে শেখানো হয় ছোটোবেলা থেকেই, সেটা টার্ক চেষ্টা করে যে আপনি হচ্ছে, আর যাই হোক যদি আপনি ব্র্যাকেট স্টুডেন্ট, আপনি টার্ক করছেন, তো আপনার হচ্ছে এই ব্যাপারগুলো আপনার মধ্যে থাকা দরকার। এই নর্মস এন্ড রুলসগুলো আপনার মধ্যে বিল্ড ইন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আসলে টার্কটা খুব, এই জন্য টার্কটা আসলে রিয়েলি ইম্পর্টেন্ট। অ্যান্ড ব্র্যাকেটে এনশিওর করে যাতে ওদের স্টুডেন্টরা বাইরে যে জায়গাতে যাক সেখানে তারা যাতে এটিকেটের সাথে থাকে, তারা যাতে প্রপার মোরাল অ্যান্ড হচ্ছে এথিক্স যে ভ্যালুগুলো আছে সেগুলোকে তারা যাতে মেনটেন করে চলে। ওকে, সো আমরা এটা শেষ করবো, আমাদের একটু সময় কম, জিসান অনেক সময় দিয়েছে এবং গতকাল রাত্রে আসলে এগুলো নিয়েই কথা হচ্ছিল। আমি জিসান যেখানে থাকে সেখানে স্টে করেছিলাম এবং একরকম আমি ভিজিটার অ্যাক্সেস নিয়ে এখানে আসা। সো যদিও ক্যাম্পাসটা একটু রেস্ট্রিক্টেড ক্যামেরা হিসেবে, যে সব জায়গায় আসলে ক্যামেরা অ্যাক্সেসটা সেভাবে আমরা পাইনি, তো যতটুকু চেষ্টা করেছি রুফটপে আপনাদেরকে দেখানোর বা ওভারঅল ভিডিওটা দেখানোর। আমি মনে হয় এই ভিডিওটাতে ওই যে থাকে না ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়েও হয়তো দেখাইতে হবে, সেটা একটা। আর অসংখ্য ধন্যবাদ জিসানকে, যে জিসান হচ্ছে তার বিজি লাইফে, যেমন অলরেডি সে ব্যাক টু ব্যাক 2টো ক্লাস করেছে, 2টো ক্লাস শেষে সেভাবে সময় দিচ্ছে এবং এরকম প্রচুর গরম, তো এটা একটা বিষয়। আর জিসানের লাইফ ব্র্যাকে এমনটা যাচ্ছে এবং সে আই গেস যে এনজয়েবল। দিন শেষে আসলে এনজয়েবল, এনজয়টা নিজেকে খুঁজে নিতে হয়, যেমন জিসানটা বললো এখানে সোশ্যাল স্কিল। আমরা মনে করি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে আমাদের হয়তো ফ্রেন্ড সার্কেল খুব কনজেস্টেড থাকবে, অভাবে পাবো না, তবে একটা জিনিস আমি মনে করি যে আপনি যদি কমিউনিকেটিভ না হন, আপনার কাছে তো এসে কেউ বলবে না ভাই আমি অমুক। এক্স্যাক্টলি।
ব্র্যাকের একদম গ্রাউন্ড ফ্লোরে যদি বলি, ব্র্যাকে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে এখন, সম্ভবত এটা কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে পাঠাওয়ের চলো দেশি ভাইবে, তারপর গ্যামিং ফোন, এটা মধ্যে কেয়ার টিউটর্স আসছে, এই পাশে আছে শর্মা জামাস্তো টাইপের কিছু, তারপরে টুইঙ্গেল আছে। সো খুবই ইন্টারেস্টিং, এবং এই ধরনের স্পোর্টসগুলো কিন্তু এখানে এঙ্গেজিং একটা ব্যাপার স্যাপার রাখছে, যে স্টুডেন্টরা গ্যাদার হচ্ছে এরকম। আমি যদি একটা দেখাই যে আমি এটা ঢুকাতে পারি কিনা দেখি। One, two, three. তো এটা হচ্ছে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হল। তো এখানে হচ্ছে গেমস থেকে শুরু করে অনেক কিছুই হয়। তো এখানে অনেক ধরনের স্পোর্টস আসলে খেলা যায় চাইলেই। এখানে বাস্কেটবল আছে, ব্যাডমিন্টন খেলতেছে, চাইলে আরও অনেক ধরনের টেবিল টেনিস আছে, এরকম অনেক স্পোর্টস আছে যেগুলো চাইলে খেলা যায়। ব্র্যাকে যেটা হচ্ছে অনেক ধরনের শপ আছে, তার মধ্যে আমি এখন যেটা ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে চিপস। একরকম চিপস দিয়ে, এটা অন্যান্য অনেক ক্যাম্পাসে এটা ফেমাস, বাট আমি ব্র্যাকে হচ্ছে এটা ট্রাই করবো এখন, দেখি কেমন হয় তাদের টেস্টটা। এটার যদি আমি প্রাইসটা বলি 150, রিজনেবল না, তবে দেখি কেমন হয়। বাইক নি থেকে লোডেড চিপস ট্রাই করি, অনেক স্পাইসি মনে হচ্ছে, আর বেশ এখানে মেয়োনিজ দেওয়া অনেক। আমি হচ্ছে এর আগে কখনো ট্রাই করিনি, সো লেটস ট্রাই। আর কুরকুরের 20 টাকার একটা প্যাকেট, চিকেন, তারপরে হচ্ছে মোটামুটি আর যেগুলো দিচ্ছে, টমেটো, ওভারঅল ভালো, তবে আর একটু কম হলে ভালো হয়। ব্র্যাক ইউনিভার্সিটিতে পিছন সাইডে এখনও হচ্ছে কিছু কাজ বাকি আছে, যেগুলো হচ্ছে আমরা দেখাবো এখন। এখানে হচ্ছে অনেক সুন্দর একটা পুকুর আছে, এটা অনেক গ্রিন অ্যান্ড অনেক কিছুই হয় এখনও বাকি। তো এখনও ব্র্যাক ইউনিভার্সিটি কিছু কাজ ইনকমপ্লিট অবস্থা আছে, বাট ইনশাল্লাহ আমরা প্রে করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্র্যাক ইউনিভার্সিটি 100% বিল্ড হয়ে যাবে, এবং হচ্ছে এখানকার 100% ক্যাম্পাসের এনজয়মেন্টটা নেক্সট স্টুডেন্টসরা পাবে। আমরা এখন আছি কোথায়? ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। লাকিলি আজকে হচ্ছে একটা প্রোগ্রাম হয়েছে, তো আমি আজকে নিয়ে চলে আসছি প্রোগ্রাম এনজয় করতে। সো কিছুটা আপনাদেরকেও দেখানো ট্রাই করবো। আচ্ছা, প্রোগ্রামের নামটা যদি আমি বলি, বাংলা গানের ভাবনা ও পথ চলা। আই গেস ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বাংলা গান শুনতে পারবো। সো প্রপার সেট আপ। তো আমাদের ব্র্যাক ইউনিভার্সিটিতে অনেক সুন্দর অ্যান্ড অ্যাস্থেটিক একটা কফি শপ আছে, সেটা হচ্ছে অ্যারাবিকা কফি। সো অনেকেই হচ্ছে বাইরের অ্যারাবিকাতে কফি খায়, বাট এখানকার একটা ভাইবটা ডিফারেন্ট। এখানে নেচারের মাঝে ফ্রেন্ডদের সাথে ক্যাম্পাসে যখনই মন চায় আসলে কফি খাওয়া যায়, যেটা আসলে আমার কাছে ঠিক অনেক ভালো লাগে। ক্যাম্পাসের মধ্যে এরকম সুন্দর একটা ক্যাফে থাকা।
কফি ধানমন্ডি যেটা সেটা হয়তো রেগুলার ট্রাই করছেন অনেকে, দুটো সুগারের থাকে, একটা হচ্ছে ব্রাউন সুগার, একটা হোয়াইট সুগার, আর কফি খুবই ভালো। আর জিসান, তো আমরা হয়তো এটাই আমাদের লাস্ট শুট হতে যাচ্ছে, যদি আমরা একটু বাইরে বসতে পারি, যদি তোর সময় থাকে বাইরে একটা আউটডোর একটা এনভায়রনমেন্টে আমরা যদি একটা ভিডিও করে শেষ করব। আর ওভারঅল ব্র্যাক ইউনিভার্সিটি কেমন ছিল আমি এটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাতে বলবো। আর হচ্ছে যে জিসানের কাছে কিছু বেসিক কোয়েশ্চেন দিয়ে আমরা শেষ করবো। অনেকেই আছেন যারা লং ভিডিও পছন্দ করেন, ক্যাম্পাস ট্যুরকে আসলে ট্যুর হিসেবে না করে একটা ওভারঅল একটা কি বলে একটা সিনেমেটিক এনভায়রনমেন্টে দেখার ট্রাই করি, তো সেটা আমরা জাস্ট এখানে দেখানোর চেষ্টা করি। কফির বিষয়টা শেষ, আমরা অ্যারাবিকার কফিটা ট্রাই করলাম, খুবই ভালো ছিল অ্যান্ড অ্যারাবিকা হাইলি রিকমেন্ডেড, এখানে আপনারা আসতে পারেন। আমি যদি একটু বাইরের এনভায়রনমেন্টটা দেখাই, ওভারঅল বলতে গেলে অনেক সুন্দর। আর যদি আরেকটু আপনাদেরকে দেখাই, বলতে গেলে এই হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির যে একদম গ্রিন একটা পরিবেশ, তার সাথেই কিন্তু এই অ্যারাবিকার এটা। সো অ্যারাবিকা কফি অবশ্যই ট্রাই করবেন। ব্র্যাকের যারা আছেন তারা তো মনে হয় রেগুলারই এখানে আসেন, আর যারা যদি ভিজিটার হিসেবে আসেন তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আমরা এখানে জাস্ট আরেকটু বসবো, আরেকটু বসে আমরা এটা শেষ করবো, ঠিক আছে? আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড আসতেছে? হ্যাঁ, আমি কিন্তু এটার জন্যই করছি। হ্যাঁ, কোনো এইখানে কফিটা খাইলে মনে হয় ভালো হতো, একটু অ্যাস্থেটিক হইতো এখানটা। তো এই তো ওভারঅল এখন আমরা মোটামুটি, আর শুরুতেই বলি খুবই থ্যাঙ্কফুল, যে খুবই থ্যাঙ্কস তোকে এত বিজি একটা ব্যস্ত সময়ের মধ্যে তুই। আর আমি এখানে একটা বিষয় বলি এখানে, যে জিসান হচ্ছে ভিজিটিং পাস নিছিলি, এটার জন্য কি করা লাগে কেউ যদি তার গার্জিয়ানকে, ব্র্যাকের স্টুডেন্টরা বা বাইরে থেকে যারা কেউ যদি আসতে চায়? আমরা হচ্ছে গ্রুপে অনেক সময় দেখি, অনেক সময় অনেকে গার্ডিয়ান নিয়ে আসার মানে পারমিশন নিয়ে একটু প্যারায় পড়ে আর কি। তো আমি বলবো যে আমাদের এখানে যারা কারেন্ট স্টুডেন্টস আছে ওরা অনেকে হচ্ছে প্রসেসটা জানে না আসলে। আচ্ছা, ইটস জাস্ট আ ল্যাক অফ ইনফরমেশন। আসলে অনেকে আসলে জানে না যে আমাদের ইউনিভার্সিটি কিন্তু একটা স্টুডেন্ট ইনফরমেশন সেন্টার আছে, SIC। এটা বেসিক্যালি হচ্ছে মেবি সেকেন্ড ফ্লোরে, মেবি সেকেন্ড ফ্লোরে, হ্যাঁ। তো সেকেন্ড ফ্লোরে গেলে ওখানে হচ্ছে টোকেন নিতে হয়, টোকেন নিয়ে জাস্ট বলতে হয় যে এরকম আমার প্যারেন্টস বা রিলেশনশিপটা একটু মেনশন করলে বেটার, যে আমার অনেকে আছে যে যারা ম্যারিড, অনেকে আছে স্পাউসও নিয়ে আসতে পারে, স্পাউস বা আমার হচ্ছে আমার প্যারেন্টস, আমার কাজিন, যেমন আসিফ হচ্ছে আমার কাজিন হয়, তো আমি হচ্ছে আসিফকে বলছি যে আমি কাজিন হিসাবে আসিফকে নিয়ে আসতে চাই। তো জাস্ট হচ্ছে ওরা ফর্ম দেয়, ফর্মটা ফিল আপ করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে রুলস হচ্ছে এভরি মান্থ সেকেন্ড অ্যান্ড ফোর্থ উইকের যে ফার্স্ট স্যাটারডে সেদিন আসলে ক্যাম্পাস ভিজিট করার যে পারমিশন দেওয়া হয়। বাট সামটাইমস যদি হচ্ছে কোনো সিচুয়েশন থাকে, যেমন হচ্ছে এই স্যাটারডেতে কিন্তু আমাদের ইউনিভার্সিটি অফ, এবং আজকে আমরা যখন ভিডিওটা করছি আজকে থার্সডে, হ্যাঁ, সো আমরা কিন্তু হচ্ছে থার্সডেতে করতেছি। তো হচ্ছে যদি ওদেরকে এভাবে বলে বোঝানো যায়, মানে বললে ওরা আসলে কনভিন্স টাইপের, হ্যাঁ, মানে একটু কনভিন্স করা ট্রাই করতে পারলে বেটার আর কি, যে এরকম একটা সিচুয়েশন, মানে এটা একটা লিগ্যাল প্রসিডিওর, যে হচ্ছে স্যাটারডে তো ইউনিভার্সিটি বন্ধ থাকবে, সো সেদিন তো আমি পারতেছি না, আর এই উইক ছাড়া আসলে আমার কাছে সময়ও নাই। তো এটা একটা বিষয়। যেমন জিসান হচ্ছে আমরা লাস্ট উইকের আগের উইকে আসে ট্রাই করছিলাম, ওই সময় তো মিড চলতেছিল আমাদের, তো হচ্ছে আবার এটা হচ্ছে অনেক শর্ট সেমিস্টার, তো নর্মালি 4 মান্থের সেমিস্টার হয়, বাট এবার হচ্ছে ওই যে বিভিন্ন ছুটির কারণে, ঈদের ছুটির কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। তো আমাদের কাছে আরও সময় নেই, খুবই জ্যাম প্যাকড একটা সেমিস্টার, আমরা চাইলে ক্লাস মিস দিতে পারি না, বা ফ্যাকাল্টিরা চাইলে হইতেছে ক্লাস মিস দিতে পারে না। তো এটার কারণে হচ্ছে সময় ছিল না। আমি আবার হচ্ছে কুমিল্লা আমার ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তার জন্য আসলে। আচ্ছা, আমি এখানে একটু বলি যে জিসানের সাথে আজকে আমি ওর ম্যাথ ক্লাসটা করলাম। জিসানের সাথে ওর ম্যাথ ক্লাসটাতে আমি ক্লাসে পুরো সময়টাতে বসেছিলাম 1 আওয়ার অ্যাবভ 1 আওয়ার 20 মিনিটস, এবং সিএসসির থার্ড ইয়ারের ক্লাস পুরো মাথার উপর দিয়ে গেছে। কি বুঝাইছে, ইন্টিগ্রেশনের ব্যাপারগুলো ছিল যেটা ইন্টারের সাথে আমি একটু রিলেট করতে পারছিলাম। আর জিসান, তোর সিএসসি লাইফ কেমন যাচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট? টু বি অনেস্ট হচ্ছে বাংলাদেশে স্টুডেন্টসরা সিএসসি বা ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা নেয় হচ্ছিল আসলে সোসাইটির একটা পিয়ার প্রেশারের কারণে। আচ্ছা, প্যারেন্টসরা হচ্ছে ইজিলি অ্যাপ্রুভ করে, যদি কেউ হচ্ছে বলে যে আমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল, এগুলো আমাদের দেশে হচ্ছে খুবই
ইজি টু গো, মানে ওই যে হ্যাঁ একটা সোশ্যাল একটা স্টিগমা হিসেবে কাজ করে, ইজি টু গো, আচ্ছা ইঞ্জিনিয়ারিং করতেছে মানে ডক্টর করতেছে, সো ছেলে ভালো মেয়ে ভালো, এরকম একটা আমাদের সোসাইটিতে একটা নর্ম আছে। তো আমি হচ্ছে প্যাশনেটলি হতেছে সিএসসি চুজ করা, অ্যান্ড আমি আর অন্য কোনো ডিপার্টমেন্টে আসলে চুজ দেই নাই, নট ইভেন ট্রিপলি। সো ছোটোবেলা থেকে আমার হচ্ছে কম্পিউটার ব্যাপারটার প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। সো প্রোগ্রামিং, এরপর হচ্ছে যেমন একটা খুব ফানি ইনসিডেন্ট হচ্ছে আমার লাইফে, এটা শুনলে অনেকে হাসবে। তো ছোটোবেলা আমরা সবাই আয়রন ম্যান দেখছি। ওকে। সো আয়রন ম্যানে যেই টনি স্টার্ক, তার নিজস্ব হইতেছে একটা নিজস্ব এআই আছে, জার্ভিস। হ্যাঁ, এরপর আরও অনেকগুলা এআই আছে ওর, ফ্রাইডে থেকে শুরু করে অনেক, বাট সব থেকে ওর কাছের যে এআই, যেটাকে বলা যায় আর কি ওর একদম অন্তরের প্রাণের যে এআই, এটা হচ্ছে জার্ভিস, ওর সাথে সবসময় ছিল। তো টনি স্টার্ক যখন হইতেছে জার্ভিসের সাথে কম্বিনেশন করে, ব্যাপারটা খুবই ফিউচারিস্টিক অ্যান্ড খুবই কুল লাগে। সো ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার এই ব্যাপারটা কুল লাগে। এটা তোকে সো এই জিনিসটা আসলে আমাকে ইনফ্লুয়েন্স করছে টু চুজ কম্পিউটার থিংস, প্রোগ্রামিং। অ্যান্ড আমি হচ্ছে আমার লাইফের অলমোস্ট 2 ইয়ার্স, মানে ফার্স্ট ইয়ারের দিকে আমি অতটা ছিলাম না, টার্ক অ্যান্ড অল এসব করতে হতেছে আমার চলে গেছে। তো আফটার টার্ক আমি হতেছে অনেক ফিল্ডেই একটু টেস্ট করে দেখছি, এটা কেমন, ওটা কেমন, ওটা কেমন, একটা ইটস লাইক আমাদের সিএসসি হইতেছে ওয়ান কাইন্ড অফ বুফে, অনেকগুলো হইতেছে এখানকার জব সেক্টর। তো যতক্ষণ আমরা ট্রাই করতেছি আমরা বুঝবো কিভাবে। তো আমি মোটামুটি সব কিছুই ট্রাই করে দেখছি, এটা কেমন সেটা কেমন, কারণ ক্যারিয়ার হইতেছে এমন একটা ব্যাপার যেটা আমরা চাইলেই চেঞ্জ করতে পারি না। আমরা ক্যারিয়ার ইজ সামথিং লাইক বিয়ের মতো। তো আমরা হইতেছে একবার বিয়ে করলে সহজে তো তাকে ছেড়ে যেতে পারি না। আচ্ছা, ডিভোর্স করা অনেক টাফ আমাদের সোসাইটিতে। সেম আসলে জিজান মনে হয় না চাই যে ডিভোর্স দিতে আসলে। আচ্ছা, অনেকে দিয়ে দেয়। হ্যাঁ, অনেকে আছে দিয়ে দেয়, বাট এটা অনেক প্যারা হয় কিন্তু। সো মানুষজন প্যারা না নিতে চাইলে ওইরকম ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা সেম কথা। তুই রাসেলকে চিনিস? রাসেল আছে, হ্যাঁ রাসেল আমাদের ডিএমসি ফ্রেন্ড রাসেল, ও এই কথাটা বলছিল যে যদি তুমি প্যাশনেট না হও তাহলে তুমি মেডিকেলে আসা উচিত। আমার মনে হয় এই মেসেজটাই এখানে তুই আবার সেম হয়ে গেল। সেম হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও, যে কেউ যদি এনাফ প্যাশনেট, আই গেস এই প্যাশনেট ওয়ার্ডটাকে না আসলে মিস ইন্টারপ্রেট করা হয় আমাদের সোসাইটিতে। এনি কাইন্ড অফ কলেজ গোয়িং স্টুডেন্ট, ওদেরকে যদি আস্ক করা হয় তোমার প্যাশন কি, হি অর শি উইল বি লাইক সিএসসি, ট্রিপলি, এটা আমার প্যাশন। বাট আমি হচ্ছে এটা বলতে পারি যে ওরা আসলে প্যাশন ওয়ার্ডটাকে বুঝে না। ওরা মনে করে যেটা তোমার ইন্টারেস্ট সেটাই তোমার প্যাশন। হাউ ডিড ইউ ফাইন্ড देयर প্যাশন? আমি মনে করি যেমন হচ্ছে ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ফাইন্ড ইউর প্যাশন, দেন তোমাকে সব কিছু ট্রাই করতে হবে, যেটা আমি করছি আসলে। সো ইভেন সিএসসি আমার জন্য কি না, এটা আমি অনেক আগে থেকেই এই ব্যাপারটা নিয়ে করা স্টার্ট করছি। আমি যতদূর জানি যে জিসান, আমরা যখন ইন্টারে এইচএসসি থাকা অবস্থায় অ্যাডমিশন দিচ্ছিলাম, সো আমি জিসানের কাছে ছিলাম ঢাকাতে কিছুদিন। তো সেই সময় আমি জিসানের কাছ থেকে শুনছিলাম যে তুই হচ্ছে সিএসসি চুজ করতে চাই। এটা তখন থেকে আমাদের তো আইসিটি সবাই নেয়, তো হচ্ছে আইসিটিতে সি প্রোগ্রামিং থাকে ওখানে। তো আমি সময় সি প্রোগ্রামিং করে দেখছি। আমার এক চাচু আছে, উনি হচ্ছে রুয়েটে পড়াশোনা করতো। তো তার কাছে গিয়ে আমি হচ্ছে সি প্রোগ্রামিং পড়াশোনা করতাম। তখন তো করোনার সময় ছিল, কোনো টিচার ছিল না, সো আমার চাচুই আমার টিচার ছিল। তো আমি থেকে তখন আসলে বুঝছি যে আমি যে চাচ্ছি, আমি যে বলি যে সিএসসি আমার প্যাশন, বা এটা আমার প্যাশন, ওটা আমার প্যাশন, এটা কি অ্যাকচুয়াল রিয়ালিটি কিনা। কারণ আমরা আসলে এই প্যাশন ওয়ার্ডটাকে অনেক সময় হয় না যে শখের সাবজেক্টে এসে শখে পড়ে গেছি। তো আমরা হইতেছে দেখি যে এটা দেখতে কুল লাগতেছে, ওটা দেখতে কুল লাগতেছে, এন্ড আমরা বলি আমাকে তো এটাই করতে মনে হয় যে আচ্ছা এটাই মনে হয় আমার প্যাশন, এটাই মনে হয় আমার প্যাশন। সো আমি অনেক চিন্তা ভাবনা করছি যে আসলেই কি আমার এই জিনিসটার প্রতি অ্যাকচুয়ালি কাজ করার ইচ্ছা আছে কিনা। প্যাশন ইজ সামথিং যেটা তুমি 24 আওয়ার্স করতে পারবা উইদাউট বিং টায়ার্ড। সো তুমি যদি হইতেছে টায়ার্ড ফিল করো, হাফ অ্যান আওয়ার পর, 1 আওয়ার পর তুমি বার্ন আউট ফিল করো, তাহলে অবভিয়াসলি দ্যাটস নট ইউর প্যাশন। যেমন আমরা আছে যে অনেকে আছে যে হাফ অ্যান আওয়ার 2 আওয়ার্স একটু খেলার পরেই না আমার মার খেলবো না, আমি চলে যাব। অনেকে আছে মাঠে 24 ঘন্টা পরে থাকতে পারে, ঝড় বৃষ্টি, এরা হইতেছে রিয়েল প্যাশনেট পিপল। যেমন একজন ওয়ার্ল্ড ফেমাস সুইমার আছে মাইকেল ফিলিপস, ইফ আই এম নট রং। সো উনি
365 দিন 1 ঘন্টা করে হলেও সাঁতার কাটতো। জাস্ট ওনাকে হচ্ছে মানে এটা হচ্ছে তো প্যাশন, যে তোমার ওদের তো আমাদের মতো ঈদ নাই, তো হচ্ছে ওদের যেই কালচারাল যে রিলিজিয়াস যে অ্যাক্টিভিটিগুলো, ইস্টার সানডে, এরপর হচ্ছে এটাকে কি বলে যেন, ক্রিসমাস। হ্যাঁ ক্রিসমাস। সো ক্রিসমাস হচ্ছে মানে আমাদের হয় কি ঈদের সময় আমরা সবকিছু ছেড়ে দিই, আর করবো না, ঈদ মানে হইতেছে শুধু ঘোরাঘুরি। সো ওরা ওদের এরকম ঈদের মতো যে অ্যাক্টিভিটিগুলো ওগুলা তো সে হচ্ছে প্রতিদিন সুইম করছে, সে কোনো দিনই বাদ দেয়নি। এটা কনসিস্টেন্সি তার ছিল। দ্যাটস কল প্যাশন, ওর করতে খারাপ লাগে না। সো আমি এভাবেই আসলে সিএসসি চুজ করছি, আমার কাছে অনেক অপশন ছিল। তো লাইফের যদি আমি বলি যে নাও এখন তুই আছিস 3rd ইয়ারে, অ্যান্ড আফটার 3 ইয়ার্স তোর জায়গাটা কোথায় দেখতে চাইস অ্যাজ আ প্যাশনেট? তুই নিজেকে সিএসসি কোন জায়গায় ফেলাবি? সো হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে একাডেমিক্যালি একটু খারাপের দিকে গেছি। ওকে। কারণ এসবের মধ্যে আমি অনেক হারাই গেছিলাম। আচ্ছা। সো একাডেমিক থেকে আপস এন্ড ডাউনস। সো লাইফের আপস এন্ড ডাউনস, একাডেমিক্সের মানে আপস এন্ড ডাউনস। সো আমাদের রিসেন্টলি হচ্ছে ব্র্যাকে আমরা নতুন ক্যাম্পাসে শিফট করার কারণে অনেক কিছুই মিসম্যাচ, তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো এই জায়গাগুলো থেকে আবার হচ্ছে আমি পার্সোনালি দেখছি যে কোন ফিল্ডটা কেমন। তো আমার ওই যে ছোটোবেলাকে যে জিনিসটা কুল লাগতো ওটা আমার কাছে এখনও কুল লাগে। আমি এখনও হইতেছে ঘন্টার পর ঘন্টা, যেমন আর মেশিন লার্নিং হইতেছে পুরোটাই ম্যাথ, মানে কোডিং জিনিসটা অনেক কম আসলে। তো আমি ছোটোবেলা থেকে ম্যাথে অনেক ভালো। সো আমি দেখছি যে আমার কাছে কারেন্ট কোন স্কিলটা আছে বা কোন আমার মাঝে থাকে না একটা মানুষের মাঝে ছোটোখাটো কিছু ব্যাপার, যে ওই জিনিসটা অনেক মানে নর্মালি অনেক ভালো পারে। অনেকে আছে ছোটোবেলায় 5-6 বছর বয়স অনেক সুন্দর গান গায়, সেম আমরা যদি একজন 30-40 ইয়ার্সের কাউকে বলি গান গাইতে, সে পারে না। সো ইটস লাইক যে সে ছোটোবেলা থেকে কিছু ট্যালেন্ট থাকে যেগুলো মানুষের মধ্যে শার্প থাকে, আর কিছু থাকে যেগুলো মানুষ সময়ের সাথে প্র্যাকটিস করতে 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 শার্প করে। তো আমি দেখছি যে আমার লাইফের স্ট্রং পয়েন্ট হচ্ছে ম্যাথ। আমি ছোটোবেলা থেকে ম্যাথে কম এফোর্টে ভালো মার্কস পাইছি, কম এফোর্টে আমি তো সে বুঝে যাই, অনেক যেই টাফ ম্যাথগুলো থাকে ওগুলোকে আমি ইজিলি সলভ করতে পারতাম, আমার কাছে খুব টাফ মনে হতো না। মানে ইটস লাইক আমার কাছে একটা ফান গেম ছিল অলওয়েজ ম্যাথ। ওকে, আবার কি ম্যাথমেটিক্যাল কোনো ফিল্ডে কাজ করবি? হ্যাঁ, সো এআই এন্ড মেশিন লার্নিং এতে ম্যাথের অনেক বড় ভূমিকা আছে। তো এটা যারা হইতেছে জানে ওরা বুঝবে যে হচ্ছে এআই আর মেশিন লার্নিং হইতেছে ম্যাথ হচ্ছে পুরো বেস। সো ম্যাথ, ফিজিক্স এগুলো জিনিস অনেক লাগে। তো এটার পরে হইতেছে আমি লাইফে চুজ করছি যে আমি আমার ক্যারিয়ার এআই আর মেশিন লার্নিংয়ের ওপরেই বানানোর চেষ্টা করব। অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশে কিন্তু হচ্ছে এআই আর মেশিন লার্নিংয়ের অনেক কাজ হইতেছে, স্পেশালি এআই এর কাজ হচ্ছে। যেমন আমার ব্র্যাকের একজন ফ্যাকাল্টি ছিল, উনি আমার ফার্স্ট সেমিস্টারের ফ্যাকাল্টি ছিল, উনি ম্যাথ ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা। উনি বুয়েটে পড়ছে, সরি পিওর ম্যাথ না, উনি হচ্ছে বুয়েটে পড়ছে। অ্যান্ড উনি হচ্ছে আমাদের ব্র্যাকে হচ্ছে ম্যাথ পড়ায়, কারণ ম্যাথ হচ্ছে ওনার ইন্টারেস্টের জায়গা। তো উনি একটা প্রজেক্টে কাজ করতো, যে প্রজেক্টের কাজের হচ্ছে আমরা দেখতেছি এই যে এখন এআইকে ব্যবহার করে আমাদের এখন টোল নেওয়া হচ্ছে। আগে হয়তো কি গাড়ি থামতো, ম্যানুয়ালি রিডিং করতো, এরপর টোল নিত, এখন সেটা এআই থ্রু করতেছে। সো এই প্রজেক্টটাতে আমার ওই ফ্যাকাল্টি উনি হইতেছে কাজ করতো আর কি। সো উনার এই কাজটাও আমাকে অনেকটা ইন্সপায়ার করছে যে বাংলাদেশেও এগুলোর কাজ হইতেছে। সো নট নেসেসারিলি আমাকে বাইরে গিয়ে কাজ করতে হবে, দেশে এখন অনেকগুলা ভালো ভালো এআই কোম্পানি আসছে যারা হইতেছে, এবং সেটা আরো সামনে স্প্রেড হবে। হ্যাঁ, এন্ড এখন তো জাস্ট কেবল এআই তার বেবি ফেজে আছে। তো আর ইন নেক্সট 10 ইয়ার্স 15 ইয়ার্স এআই খুব লুক্রেটিভ একটা জায়গা হইতে যাচ্ছে। সো অ্যাজ আ ফ্রেশ গ্র্যাজুয়েট তুই ওই লুক্রেটিভ অফারটা তুই জাস্ট হ্যাঁ হাতে নিতে চাস। আমার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আসলে খুব ম্যাচ করতেছে একই সাথে। তো অনেকে আছে যারা ওয়েব ডেভেলপমেন্ট অনেক ভালো পারে, অ্যাপ ডেভেলপমেন্ট অনেক ভালো পারে, এমন না যে এআই অনলি থিং যেটা আমাদের চুজ করা উচিত। সো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা অনেক ভাস্ট একটা ব্যাপার, এখানে অনেক কিছু আছে, অনেক ফিল্ড আছে। একটা কথা আছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং বাদে সবকিছু পারে। দ্যাটস দ্য রিজন, কারণ আমাদেরকে এত পরিমাণ এক্সপ্লোর করতে হয়, আমাদের কারোরই হচ্ছে শুরুর দিকে ক্যারিয়ার ডিফাইন থাকে না। আচ্ছা, কেউ মানে খুব রিয়ালি এরকম হয় যে ও শুরু থেকেই কিছু একটা করতে চাইতেছে। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট ওরা সব কিছুই ট্রাই করে, যেমন স্পেশালি হইতেছে পোলাপান 2nd 3rd ইয়ারে আসলে হচ্ছে না আমি হইতেছে গিটার বাজে, আমি গান করবো, আমি সিঙ্গার হবো। আচ্ছা, ঠিক আছে। তো
ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা তো আসলে এরকম যে এখানে এক্সপ্লোর প্রচুর করতে হয়, এখানে শেখার কোনো শেষ নাই। আমি কোনো কিছু একটা শিখা আমি বসে থাকতে পারবো না। যেমন এআই এর ক্ষেত্রে হইতেছে, আজকে চ্যাট জিপিটি একটা মডেল লঞ্চ করলো, কালকে সে ডিপসিক আর একটা মডেল লঞ্চ করে ফেলে। তো মার্কেট খুবই কম্পিটিটিভ অ্যান্ড মার্কেটে প্রচুর কম্পিটিশন চলতেছে, সো বসে থাকার আসলে কোনো ওয়ে নাই। তো এই জিনিসটা একদিক থেকে ফ্রাস্ট্রেটিং, বাট আবার অনেক ইন্টারেস্টিংও, যেতেছে এক অপরের সাথে কম্পিটিশন করার মাধ্যমে আমরা জিনিসগুলোকে আরও বেশি রিফাইন করতেছি, আরও বেটার করতেছি। তো আমি জাস্ট চাচ্ছি যে আমি স্যাম অলটম্যান না হইতে পারলেও অ্যাটলিস্ট আমার যাতে কন্ট্রিবিউশন থাকে যে হ্যাঁ আমি হইতেছে এই সার্টেন এআইতে কাজ করছি। ওকে, তো আই ডোন্ট নো, মেবি ইন নেক্সট 50 ইয়ার্স আমরা জার্ভিসের মতো এআই ডেভেলপ করতে পারবো, হু নোস। এবং আই হোপ যে তোর সেই চাইল্ডহুড মেমোরি, চাইল্ডহুড ড্রিম যেটা, সেটা ফুলফিল হোক। অ্যান্ড আমি যদি না করতে পারি, মানে আই ডোন্ট থিঙ্ক সো আমি করতে পারবো, কারণ আমার মনে হয় না এখনো ওই পরিমাণ ট্যালেন্ট আছে। না, বাট আই উইল বি ভেরি হ্যাপি যদি এই পুরো ওয়ার্ল্ডেরও কেউ হইতেছে জার্ভিস লেভেলের হচ্ছে এআই লঞ্চ করতে পারে, আই উইল বি ভেরি হ্যাপি। কারণ ইটস লাইক আমার ড্রিমস কাম ট্রু অবস্থা একটা। আই গেস এটা বেশি দূরে নাই, অ্যান্ড যেহেতু বেবি ফেস বললি তুই, এআই এর বেবি ফেস, আই গেস এটা অ্যাডাল্ট হইতে আর ইভেন হচ্ছে আমি আমার লাইফ মানে ফার্স্ট সেমিস্টার যখন ছিলাম তখন চ্যাট জিপিটি ফার্স্ট লঞ্চ হয়েছিল। ওকে, তো তখন জাস্ট অনলি 5 মিলিয়ন ইউজার্স ছিল, মানে হ্যাঁ 5 মিলিয়ন। তো আমি হচ্ছে একদম শুরুর দিকের ইউজার, ওখান থেকে আজকে চ্যাট জিপিটি কত অ্যাডভান্স হয়ে গেছে। চ্যাট জিপিটি 5 হ্যাঁ ইটস নাও বুমিং। রিসেন্টলি চ্যাট জিপিটি 5 লঞ্চ হয়েছে, মানুষজন অনেকে অনেক কথা বলতেছে, কেউ বলতেছে অনেক ভালো, কেউ বলতেছে না অত ভালো না, অনেকে বলতেছে ডিপসিক এর থেকে আরও বেটার করবে। সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। অ্যান্ড রিসেন্টলি হইতেছে আমরা ওই এনভিডিয়ার যে সিইও, ওনার একটা ডেভেলপার কনফারেন্স হয়েছিল, ওখানে এত পরিমাণ মানুষ আসছে, কাইন্ডা কনসার্ট। হ্যাঁ, তো উনি বলছে যে দিস ইজ নট টেইলর সুইফট কনসার্ট, এটা একটা ডেভেলপার কনসার্ট যেখানে আপনারা সবাই সায়েন্স নিয়ে কথাবার্তা হবে, জিপিইউ লঞ্চ হবে, এটা আপনারা ইয়ে করতে আসছেন। সো অ্যান্ড এনভিডিয়াও কিন্তু ওয়ার্ল্ডের এখন ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, $1 ট্রিলিয়ন কোম্পানিতে পৌঁছে গেছে। সো অ্যাপল অনেক বছর ধরে মার্কেটে লিডে ছিল, অ্যাপল, গুগল, নেটফ্লিক্স, এদের সবাইকে খুব দ্রুত টাইমে বিট করে এখন এনভিডিয়া এত টপ র্যাঙ্কে পৌঁছে গেছে। they make chips actually. অ্যামেজিং। অ্যান্ড একটা সাইফাই মুভি আছে ওয়ালির যে রোবটটা ছিল, ওটারও একটা নিজেদের রোবট ভার্সন বানাইছে। ওয়াও। অ্যান্ড ওটা অনেকটা ওই ওয়ালির মতোই কাজ করে। ওকে, সো খুবই সরি টু সে, কারণ এতক্ষণ একটা ভিডিও হয়ে গেছে, সো আমি জানি না যে এই লাস্ট মোমেন্ট পর্যন্ত কেউ আছে কিনা, আর যদিও থাকে আই গেস যে তাদের এই কনভারসেশনটা একটু হলেও হেল্পফুল আছে। তো আমরা শেষ করব এই প্রশ্নটা দিয়ে যে তোর ব্যক্তিগত যে কোনো কিছু বলার থাকলে, যে কোনো কিছু জাস্ট যেটা বাকিদের একটা মানে মোটিভেট করবে, তাদেরকে সাহায্য করবে, এমন কিছু বলে জাস্ট আমরা এখান থেকে। সো যেহেতু আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে আসছি, তো আমি হচ্ছে একটা কথা বলবো যে আই এম ভেরি ব্যাড, মানে অ্যাজ এ গাইড আমি ভেরি ব্যাড। আমি আসিফকে অনেক খারাপভাবে গাইড করছি আমার ক্যাম্পাসে, অনেক জায়গায় ভিডিও করতে আমরা প্রবলেম ফেস করছি। অ্যান্ড আমি আমার মানে গাইড হওয়ার এক্সপিরিয়েন্স নাই, অ্যান্ড আমি ভিডিওতেও খুব একটা ভালো কথা বলতে পারি না, আমি খুবই লোকি টাইপ পারসন, আমি লুকে থাকতে পছন্দ করি। সো ভিডিওতে অনেকে আমার জড়তা দেখিয়েছে, মানে আনইন্টারেস্টেড ফিল করতে পারে যে কি বলতেছে, ভালো লাগতেছে না। তো যেহেতু আমরা ভিডিও শেষ পর্যায়ে আছি, আমি বলবো যে এই ধরনের লং ফর্ম ভিডিও এত মানে একটা লং টাইম আসে নিজের অ্যাটেনশন স্প্যানকে ধরে রাখাটা ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং। এখন রিলসের যুগ, আমরা 15 সেকেন্ডসে হচ্ছে অনেক কন্টেন্ট কনজিউম করে ফেলি, সেখানে এখানে আই গেস এটা অ্যাটলিস্ট 1 আওয়ার তো হবেই। তো 1 আওয়ারের একটা ভিডিও দেখা এটা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা রিওয়ার্ডিং ব্যাপার নিজের জন্য আসলে। এবং জিসান এই সার্কেলটা একটু বড় করে ফেলছে, ও জাস্ট মানে ব্র্যাকের বাইরে গিয়ে অনেক কিছু আলোচনা করছে, তো এটাও খুব ভালো ছিল। তো আমি বলবো যে হচ্ছে এই ভিডিওগুলো করার মেইন রিজনই হতেছে, যেমন আসিফকে আমি বলছিলাম যে এই ভিডিওগুলো আসলে খুব বেশি মানুষ তো দেখে না, খুব কম মানুষ আসলে দেখে না, বাট এই ভিডিওগুলা
যদি একজন দুজনকার মানুষেরও লাইফে 1%ও চেঞ্জ আনতে পারে, আই থিঙ্ক অ্যাজ এ হিউম্যান আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওনা, আমরা অনেক বড় একটা পাওয়া আসলে। কারণ আমরা কেউ আসলে অনেক বড় চেঞ্জেস না আনতে পারলেও ছোট ছোট চেঞ্জেস আসলে অনেক বড় চেঞ্জ আনে। আমি জাস্ট এখানে একটু অ্যাড করি যে জিসানের এই কনসেপ্টটা মূলত ব্র্যাক মনে হয় এটাকে ইমপ্লিমেন্ট করছে, যে ব্র্যাকের একটা মোটিভই হচ্ছে যে সোশ্যাল ইমপ্যাক্ট। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে আমাদের ম্যামও বলছে যে এগুলা আসলে পড়াশোনার বাইরের জিনিস, সো এগুলা জিনিস আসলে কি করবে, তোমার সোশ্যাল ইমপ্যাক্ট রাখতে একটা সহায়তা করে। সো আমরা ব্র্যাকে এখন অ্যারাউন্ড 20K স্টুডেন্টস রানিং আছে। তো সবাই যদি একটু একটু কন্ট্রিবিউট করে তাহলে এটা কিন্তু একটা হিউজ পজিটিভ চেঞ্জের দিকে আমাদেরকে করে। যেমন আমি একটা স্মল মেনশন দেব যে জুলাইয়ের সময় আমাদের ক্যাম্পাসে ইউজুয়ালি আমাদের হচ্ছে এই ধরনের পোটা মোটার সাথে খুব একটা সম্পর্ক নেই, কানেকশন নাই, একদমই নেই আমাদের সাথে কোনো কানেকশন। তো সেদিন আমার মনে আছে যে ইস্ট ওয়েস্ট অ্যান্ড ব্র্যাক অ্যান্ড আদার্স আমাদের আশেপাশের অনেক হচ্ছে স্কুল কলেজের স্টুডেন্টরা দে কেম আউট অফ নোওয়্যার অ্যান্ড সবাই অনেক ছোট ছোট অবদান রাখার মাধ্যমে আসলে অনেক বড় একটা ব্যাপার ঘটাই ফেলছে। সো এই যে আমি যে বললাম যে 1% হলেও এটা কিন্তু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই জিনিসটা আমি বিলিভ করি যে এই আমার মাঝে যে এই ধারণাটা বা আমার যে মনোভাব, এটা আমার মাঝে ছিল, বাট এটা আমি প্র্যাকটিস করার সুযোগ পেতাম না। অ্যান্ড ব্র্যাক ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম যেখানে আপনি আসলে নিজের এই মনোভাবগুলা, মানে এখানকার সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই যে এখানে আপনাকে জাজ করা মানুষ অনেক কম। হ্যাঁ, এমন না যে করে না, করে, বাট খুব সংখ্যায় অনেক কম যে আপনার ফিল হয় না যে আপনাকে জাজ করতেছে, বাট আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষ তার থেকে আরও বেশি। লাইক আপনি যদি এই ধরনের কিছু করেন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। তো আমি হচ্ছে আমার এক ফ্রেন্ড ছিল এরকম, ও হচ্ছে এরকম একটা করছিল, ওকে ডিপার্টমেন্ট থেকে ডেকে, আপনারা জানেন যে হচ্ছে এক আপু ছিল, উনি হচ্ছে একটা ফুড কোর্ট দিছিল। তো ওনার এই এন্টারপ্রেনারশিপ যে একটা মনোভাব, এটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের ব্র্যাক থেকে ওনাকে সম্মাননা দেওয়া হয়েছে। তো এই ব্যাপারগুলো আসলে খুব ইন্টারেস্টিং যে আমরা যে অড জবসগুলো আছে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে বা ব্র্যাকের মতো একটা ইনস্টিটিউটের স্টুডেন্ট হয়ে ফুড কোর্ট দিতেছে, এগুলো আসলে আমাদের সোসাইটিতে এখনও সেমে নজরে দেখা হয়। যেমন আমি বললাম যে এরকম একটা কফি শপের যদি আমি ব্যারিস্টা হইতে পারতাম অনেক মজার ছিল। ইভেন আমার টার্কের এক্সপিরিয়েন্স, আমার কাছে আমার টার্কের একমাত্র গ্রেট এক্সপিরিয়েন্স হইতেছে ওয়েটার হওয়া। সো বাংলাদেশে ওয়েটার হওয়া বা এগুলো আসলে খুব খারাপ চোখে দেখা হয়, ছি ওয়েটার এরকম একটা ভাব, বাট এই জিনিসগুলো আসলে বাইরের দেশে অনেক নর্মাল। সো আই থিঙ্ক এই ব্যাপারটাকে নর্মালাইজ করতে ব্র্যাকের মতো ইনস্টিটিউট যেগুলো আছে এরা অনেক হেল্প করে। অ্যান্ড এগুলো আসলে দিন শেষে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক হেল্প করতেছে, যেটা আমরা হয়তো বা বুঝতেছি না যে বাংলাদেশ তো ইউএসএ হয়ে যায় নাই, বাট অ্যাটলিস্ট বেটার দেন ইয়েস্টারডে। আই থিঙ্ক এটা হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে আমরা হয়তো বা 100% বেস্ট না হইতে পারছি, বাট আমরা যদি বেটার দেন ইয়েস্টারডে হই, এটা কিন্তু আসলে অনেক কিছু। সো আমি জিসান কালকে যাচ্ছিলাম, যেমন আমার নিজের আসলে কন্টেন্ট বানানোর একটা ইচ্ছা আছে, সো আমি আজকে দেখা যাচ্ছে কথাই বলতে পারি না, ঠিক আছে, খুব খারাপভাবে গাইড করছি। আমার মনে হয় এই ভিডিওতে সবথেকে বেশি জিসান কথা বলছে। তো আচ্ছা, তো আমি যদি দেখা যায় কালকে অনেক ভালো ভিডিও বানাতে পারতেছি, অনেক ভালো কথা বলতে পারতেছি, সো এটা আমি আজকে জিসানের থেকে ওই দিনকার জিসানটা বেটার দেন ইয়েস্টারডে। তো এটা আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ, অনেক বড় একটা পজিটিভ চেঞ্জ আসলে। অ্যান্ড এই ছোট ছোট ব্যাপারগুলো আমাদের ক্যারিয়ার, লাইফ, রিলেশনশিপ সব জায়গায় আসলে হেল্প করে। সো কমিউনিকেশন ইজ মাস্ট। এই জন্য বলে যে কমিউনিকেশন ইজ দ্য কি। ওকে, সো অ্যাট লাস্ট এর আগেও ফাইনালি হয় নাই, ফাইনালি আসলে জিসানের সাথে কথা বললে এমনই হয়, আমরা একটা টপিক থেকে ভ্যাস্ট একটা আরো বড় অনেক টপিকে চলে যায়। আর জিনিসটাই আমি খুবই ডিস্ট্রাক্টেড পারসন আসলে। না কোনো সমস্যা নাই, এটা দরকার ছিল, এবং এত লং ভিডিও জানি না, বাট এটা দরকার, আমাদের এই বিষয়টা দরকার। ওকে জিসান, জাস্ট এন্ড ইট আপ। ওকে, জাস্ট কিছু বলে শেষ কর। জাস্ট আমার আসলে বলার কারণ তেমন কিছু নাই আসলে, জাস্ট একটা লাইন বলে আমি শেষ করব যে এত বড় অ্যাটেনশন স্প্যান ধরে রেখে এই ভিডিওটা যদি একজন হলেও কেউ দেখে থাকে, আমি কংগ্রাচুলেট করব যে আজকের যুগে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম। ইতিহাসের আমাদের রিসেন্টলি একটা রিসার্চে দেখা গেছে ইতিহাসে সব থেকে কম অ্যাটেনশন স্প্যান হইতেছে আমাদের জেনারেশনের।
জেনজিকে আসলে অনেক ক্রিটিসাইজ করা হয় যে আমাদের অ্যাটেনশন স্প্যান অনেক কম, আমাদের হচ্ছে পেশেন্স অনেক কম, আমাদেরকে হচ্ছে জবে নিতে চায় না এসব কারণে। তো আজকের এই যুগে এসে কেউ যুগে হচ্ছে এত লং, যেমন আমি একটু অবাক হইতাম যে কে 18,000 মানুষ যারা হচ্ছে আসিফের সেই 40 মিনিটসের ভিডিও দেখছে, আমি তো 10 মিনিটের উপরে দেখতে পারতাম না। আমি তো ফানি ভিডিও বা কমেডি ভিডিও দেখলেও যদি 6-7 মিনিটের বিষয় আমি যে এটা কে দেখবে, অন্যটা দিই। তো এত লং একটা ভিডিও কেউ যদি দেখে থাকে, অ্যান্ড আই গেস এই ভিডিওটা হচ্ছে ব্র্যাকের ফার্স্ট অনলি ভিডিও যেখানে হচ্ছে ব্র্যাক নিয়ে এত কথা বলা হয়েছে। আসলে আমাদের স্টুডেন্টরা অনেকেরই আছে, অনেক লাইফে অনেক বিজি, অনেকে জব করে, অনেকে ক্লাব আছে, পড়াশোনা আছে। সো আসলে ইন্টারেস্ট থাকা সত্ত্বেও কেউ আসলে এগুলো করতে পারে না, তো হয়ে ওঠে না। তো আই গেস আসিফ এই ইনিশিয়েটিভটা নিছে আমাকে সাথে নিয়ে, তো আমি রিয়েলি কনগ্রাচুলেট করবো। অ্যান্ড আমার কাছে যদি ওরকম থাকতো পাওয়ার সামথিং কিছু, আমি হচ্ছে সার্টিফিকেট দিতাম এত লং একটা ভিডিও দেখার জন্য। এতটুকু বলবো আমি, জাস্ট আই মিন রিয়েলি অ্যাওয়ার্ড দেওয়া উচিত আসলে এত লং একটা ভিডিও কেউ যদি দেখে থাকে। ওকে, সো ঠিক আছে, আমরা জাস্ট এন্ড করি এখানে। সো খুবই ভালো থাকবেন সবাই, এবং ব্র্যাকে আসলে যদি জিসানকে খুঁজে পান অবশ্যই জানাবেন। খুঁজে দেখবেন, আমাকে দেখলে আপনারা পালাই যাবেন। তো ঠিক আছে, আমরা টাটা, আল্লাহ হাফেজ।